নমস্কার। দেখুন, সিঙ্গুর নিয়ে সবার এত মায়াকান্না দেখছি যে এটাকে দেখে শেক্সপিয়ারের ওই নাটকের শিরোনাম ছাড়া আর কিছুই মনে পড়ছে না। সেটা হলো কমেডি অফ এরার্স। প্রথম কথা হচ্ছে এটা আমার তোমার পাপ, এবং সেই পাপের ভাগিদার কম বেশি সকলেই। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সময় সিঙ্গুরকে ইস্যু হিসেবে পেয়েছিলেন যার অব্যবহিত আগে আমরা তার রাজনৈতিক এপিটাফ লিখে দিয়েছিলাম। অর্থাৎ মনে হচ্ছিল যে তৃণমূল বঙ্গ রাজনীতিতে একেবারে প্রাসঙ্গিকতা হারাচ্ছে, কেননা 2004 সালের লোকসভা ভোটে মমতা নিজে ছাড়া তার দল একটি আসনও জিততে পারেনি। 2006-এ আমাদের বুদ্ধবাবুর সরকার একটা অপ্রত্যাশিত মেজরিটি নিয়ে বিধানসভায় ফিরেছিল। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রাজনৈতিক পুনরুত্থান, সেটা দায় ইতিহাস বুদ্ধদেব ভট্টাচার্যকেও দেবে। তার চেয়েও বড় কথা, সিঙ্গুরে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট 2016 সালে যে রায় দিয়েছে তা থেকে পরিষ্কার যে জমি অধিগ্রহণের প্রক্রিয়াটাই আইনত সিদ্ধ ছিল না, এবং সেই কারণেই এই জমি সবাইকে ফেরত দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল। তার মানে কি, আইন সিদ্ধ না হওয়ার পিছনে কার ভূমিকা ছিল সবচেয়ে বেশি? অবশ্যই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসন। দেখুন, সেই সময় তিনি অযথা এত তাড়াহুড়ো করছিলেন, এবং তাঁর এই পারিষদ বর্গ, বিশেষ করে আমলারা, তাকে এমনভাবে ভ্রান্ত পথে চালিত করেছেন যে ওপর মনে হচ্ছিল যে তিনি বোধহয় সবকটা আইনি সেফগার্ড রক্ষা করেই এই কাজটা করছেন। কিন্তু সেটা যে সত্য নয়, সুপ্রিম কোর্টের আদেশে তা বিস্তারিত বর্ণনা আছে, তার মধ্যে আমি যাচ্ছি না। অতএব বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন বলেই এই যে কমেডি অফ এরার্সে তার কোনো ভূমিকা ছিল না, এটা ভুল কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ নোন সাসপেক্ট। সিঙ্গুর তাকে তার রাজনীতিতে পুনরুত্থানের পথ দেখিয়েছে অ্যাট দ্য কস্ট অফ সিপিআইএম। কিন্তু প্রশ্ন হলো, সিপিআইএমের অন্দরে কে নিয়ে সম্পূর্ণ ঐকমত্য ছিল? আদৌ নয়। বুদ্ধদেব বাবু আমাকে অনেকবার বলেছেন যে দেখুন, আমাদের একটা বিচিত্র ব্যবস্থা আছে যাকে বলা হয় পার্টি লেড ডেমোক্রেসি, এবং সেখানে এই ধরনের একটা স্পর্শকাতর বিষয় নিয়ে এগিয়ে যাওয়া যে কোনো মুখ্যমন্ত্রীর পক্ষে বেশ বিড়ম্বনার কাজ। এই গেল সিপিএমের রোল, এই গেল মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী ধ্বংসশ্রী, তার ভূমিকা। এরপরে আজকে যখন বিজেপি নেতারা বলছেন যে সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানো ভুল হয়েছিল, তখন কি তারা নিজেদের পাপস্খলন করছেন? তারা কি সে সময় মমতা ব্যানার্জির অনশনের মঞ্চে, সিঙ্গুরের মঞ্চে একেবারে বড় করে শোভা পাননি? আর তারাই বা কেন, নকশালরা তার পাশে ছিল, কিছু সুবিধাবাদী এই অতি বাম লোকজনও ছিল যারা পরে মন্ত্রীফন্ত্রী হয়েছে, রাজ্যসভার সাংসদ হয়েছে। সমীর পুততুণ্ড, যিনি সম্প্রতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তিনিও ছিলেন। সুতরাং আজকে যদি কেউ পিছনে তাকিয়ে বলে এই ভুল হয়েছিল, আরে বাবা, ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট ক্রাই ওভার দ্য স্পিল্ড মিল্ক। ডেকচি থেকে যে দুধ পড়ে গেছে তার জন্য কেঁদে তো আর কোনো লাভ নেই। আর সুতরাং দায়িত্ব সকলের আছে।
কথা হচ্ছে সুপ্রিম কোর্টের ওই আদেশের পরে আমাদের রাজ্য সরকার কি করল? একদিকে তো তারা টাটাদের যে প্রাপ্য ক্ষতিপূরণ, যেটা আজকে সুদ সমেত প্রায় 1,500 কোটি টাকা হয়ে গেছে আরবিট্রেশন অ্যাওয়ার্ড, সেটাকে ঠেকিয়ে রাখার জন্য একটার পর একটা মামলা করে চলেছে। তারা একমাত্র যে টাকাটুকু ফেরত দিয়েছে সেটা হলো ওই জমি বাবদ টাটা গোষ্ঠী WBIDCকে যে 440 কোটি টাকা দিয়েছিলেন সেই টাকাটা সুদসহ ফেরত। কিন্তু ক্ষতিপূরণ বাবদ দীর্ঘ আরবিট্রেশনের পরে যে টাকাটা নির্ধারিত হয়েছে তখন ছিল 765 কোটি টাকা। আজকের মূল্যে যেহেতু টাকাটা পায়নি টাটারা, সেটা প্রায় 1,500 কোটি টাকায় পৌঁছে গেছে। কেননা তার সঙ্গে সুদ ছিল এবং সেই সুদ বকেয়া থাকার কারণে আজকে বাড়তে বাড়তে মূলের চাইতে বেশি হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দেবেন না বলে পণ করেছেন এবং সেই কারণেই 2016 থেকে 2026 এই 10 বছর টাটারা শুধু আরবিট্রেশন অ্যাটেন্ড করেছেন, কিন্তু আরবিট্রেশন থেকে অ্যাওয়ার্ড পাওয়ার পরেও বাড়িতে 1 টাকাও নিয়ে যেতে পারেননি। এই যেখানে প্রেক্ষাপট, সেখানে সিঙ্গুরে শিল্প করতে আসবে এটা কি? এটা কিন্তু ঠিক জমানা বদলের বিষয় নয়, এটা একটা বাস্তব চিত্রায়ন। সেটাই আমি এই ভিডিওতে করব বলে বসেছি। প্রথম কথা হলো যে তার মানে সিঙ্গুরের আজকে হালটা কি? চাষ করা গেল না। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, সিঙ্গুরে কখনো কোনো ভারী শিল্প করাও সম্ভব নয়। একবার যা হয়ে গেছে বাস মিসড, ওই বাস আর আপনার কাছে ফেরত আসবে না কোনোভাবেই। সেখানে আর ভারী শিল্প হবে না। কথাটা মর্মান্তিক হতে পারে, কথাটা হয়তো একটু নির্দয় শোনাতে পারে, কিন্তু আমি যেটা বলছি সেটাই বাস্তব। এক ধরনের শিল্প হতে পারে, সেটা কি আমি পরে আসছি। কিন্তু প্রথমে বলা যাক, এই যে আমাদের তৃণমূল সরকার একবার ক্ষমতায় আসার পরে, এটা হচ্ছে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমার্কা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আমার কাজ হয়ে গেছে, আমি রাইটার্স হয়ে নবান্নে পৌঁছে গেছি, এখন সিঙ্গুরের কৃষক যদি ভাড়মে যায় আমার কিছু যায় আসে না। নইলে জমি ফেরত দিয়ে রাজ্য সরকার কখনো হাত ধুতে পারে না। তাদের নৈতিক কর্তব্য ছিল ওই যে জমি শিল্পায়নের কারণে চাষের পক্ষে অযোগ্য হয়ে গেছে, সেটাকে প্রযুক্তিগতভাবে এবং অন্যান্য বৈজ্ঞানিক সলা পরামর্শ নিয়ে চাষযোগ্য করে কৃষকদের কাছে ফেরত দেওয়া। কিন্তু সেটা তারা করেছেন কি? এখন প্রথম কথা হলো, আমরা যদি এই জমিটার চেহারাটা নিয়ে একবার আলোচনা করি, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে ওখানকার অবস্থাটা এখন ঠিক কী। দেখুন, সবচেয়ে বড় কথা হলো যে কৃষকদের সঙ্গে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বা গ্যাস খেয়ে যেভাবেই বলুন, যারা জমি দিতে শেষ পর্যন্ত অনীহা প্রকাশ করেছেন, তাদের সঙ্গে একেবারে জ্বলন্ত বেইমানি। প্রথম কথা হচ্ছে
2006 থেকে 8 সালে ন্যানো প্রকল্পের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, পরে টাটা মোটরস সরে যাওয়ার পরেও মালিকানা প্রশ্ন কিন্তু সহজে মেটেনি। অপেক্ষা করতে হয়েছিল 2016 সালে সুপ্রিম কোর্টের আদেশ না হওয়া পর্যন্ত। তার মানে কি, 8 সালে চলে গেল টাটা, তারপরে জমি ফেরত পাওয়া গেল 2016 সালে, তাও এমন একটা অবস্থায় যেটা সরকারের হস্তক্ষেপ বিনা চাষিদের পক্ষে ফের চাষযোগ্য করে তোলা অসম্ভব ছিল। আজও সেই বাস্তব আছে। তার চেয়েও বড় কথা হচ্ছে, এর মধ্যেও অনেক জটিলতা আছে। কে প্রকৃত কৃষক, কে ভাগ চাষি, কে শুধু কাগজে কলমে মালিক, এই পরিচয় নির্ধারণ করতে গেলে দীর্ঘ প্রশাসনিক বিলম্ব হয়। বহু প্লটের ক্ষেত্রে রেকর্ড আপডেট, মিউটেশন, উত্তরাধিকার সংক্রান্ত দাবি, এগুলো সব জট পাকিয়ে রয়েছে। এই অনিশ্চয়তায় কৃষকের পক্ষে চাষ শুরু করা একটা বিস্তর ঝুঁকিপূর্ণ ব্যাপার। এবার কারখানা নির্মাণ যখন হচ্ছিল টাটাদের, তখন জমির উপর মোটা কংক্রিট, রাবল এবং বালির স্তর পড়েছিল। তার মানে কি, জমির উপরের যে উর্বর মাটি তা একেবারে নষ্ট হয়ে যায়, ড্রেনেজ বদলে গিয়ে জল ধারণের ক্ষমতা কমে যায়, দীর্ঘদিন অনাবাদে আগাছা ও শক্ত মাটির স্তর তৈরি হয়। এখন এখানেই হচ্ছে ক্যাচ। এগুলো সরাতে বড় অঙ্কের পুনরুদ্ধার ব্যয় দরকার ছিল, যা এই হ্যাপলেস কৃষকদের পক্ষে বহন করা কার্যত অসম্ভব। এখন কারখানার রাস্তাঘাট, ফাউন্ডেশন, ড্রেন এসব পুরোপুরি অপসারণ হয়নি দীর্ঘদিন। ফলে প্লট ভিত্তিক সেচ নিষ্কাশন ছক ভেঙে যায়। এক প্লটে জল জমে, অন্য প্লটে শুকনো, চাষের পরিকল্পনা করাই যায় না। সুতরাং এর পিছনে আছে প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং কার্যত একটি অসম্পূর্ণ পুনর্বাসন। রাজ্য সরকার জমি ফেরত দেওয়ার কথা বললেও মাটি পুনর্গঠন, লেভেলিং, সেচ পুনঃস্থাপন এসবের জন্য সমন্বিত প্রকল্প নেওয়া হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ধারাবাহিক কৃষি সহায়তা, বীজ, সার, যন্ত্র এগুলো খুব বিটস অ্যান্ড পিসেস পেয়েছে, ধারাবাহিকভাবে পায়নি। তার মানে কি, তার মানে তারা যে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেটা বাস্তবে রূপায়িতই হয়নি। এখন সিঙ্গুর আন্দোলন ছিল রাজনৈতিকভাবে খুবই প্রতীকী। ক্ষমতায় আসার পর এই জমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হয়ে ওঠে আন্দোলনের স্মারক, জাস্ট এ মেমোরিয়াল, নাথিং মোর, নাথিং লেস। ফলে দ্রুত কৃষি পুনরুজ্জীবনের বদলে দীর্ঘদিন অচলাবস্থা বজায় থাকে, যা কার্যত জমিকে টাটার শিল্পায়নের পরেও দীর্ঘ অবহেলার কারণে সম্পূর্ণ অনাবাদি করে দেয়। অনেক কৃষকই তাই আশঙ্কা করেছেন, আজ শুরু করলে কাল আবার কোনো প্রকল্প এলে আইনি রাজনৈতিক দোলাচলে বিনিয়োগ, বীজ, শ্রম ডুবে যাওয়ার ভয় চাষিদের চাষ করতে নিরুৎসাহিত করেছে। সুতরাং এই যে সিঙ্গুরে ফের চাষ হলো না, তার কারণ ব্যাখ্যা করতে গেলে সার কথা দাঁড়ায় এই: আইনি অনিশ্চয়তা, জমির ভৌত ক্ষতি, প্রশাসনিক নিষ্ক্রিয়তা, রাজনৈতিক সিদ্ধান্তহীনতা এবং কৃষকের রিস্ক অ্যাভারশন। এখন এটার জন্য কি কি করার দরকার ছিল, এইসব জল্পনার মধ্যে আমি ঢুকছি না। এরপরে আসছি কেন সিঙ্গুরে আরেকটা টাটা জাতীয় প্রকল্প ফেরা কার্যত অসম্ভব।
এখন এটাকে ভাবতে গেলে অনেকগুলো পারিপার্শ্বিক জিনিস ভাবতে হবে। প্রথম কথা, আজকে যেরকম নরেন্দ্র মোদী তার বক্তৃতায় পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে একটা রাজনৈতিক স্থিরতা যে রাজ্যের নেই, যে রাজ্যে শুধু তোলা, মাফিয়া আর সিন্ডিকেট, সেই রাজ্যে টাটা গোষ্ঠী তো ছেড়ে দিন, বাইরে থেকে সামান্য পুঁজি বিনিয়োগ করতেও কেউ রাজি হবেন না। এটা হচ্ছে প্রথম বাস্তব সত্য। সুতরাং জমানা বদলালে কি হবে আমি বলতে পারি না, কিন্তু জমানা বদলানোটাই শিল্প ফিরিয়ে আনার পূর্বশর্ত হতে পারে না। কেননা অনেক কষ্ট করে বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যটাকে একটা বিশ্বাসযোগ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন হিসেবে সেল করতে পেরেছিলেন। এমন একটা সময় যখন পশ্চিমবঙ্গকে সবাই খরচের খাতায় তুলে রেখেছিল বহুদিন ধরে, প্রধানত সিপিআইএমের ট্রেড ইউনিয়ন সংগঠন সিটুর জঙ্গি আন্দোলনের কারণে। ফলে এই যে পশ্চিমবঙ্গ সম্পর্কে নঙর্থক ইমেজ, সেটা কাটানোই ছিল খুব কঠিন কাজ। সেই কাজটা সম্ভব হয়েছিল প্রথমত সোমনাথ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগের কারণে, তারপর বুদ্ধদেব ভট্টাচার্যের সদিচ্ছার কারণে, যেই সদিচ্ছার মধ্যে ভারতবর্ষের শিল্প জগৎ সত্যিই একটা আন্তরিকতা দেখেছিল। আপনাদের স্মরণে থাকতে পারে সিআইআই এর একটা সভায় এসে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেছিলেন ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। অকারণে তো বলেননি। সুতরাং একবার সেই সদিচ্ছা ফেরত আনার মতো ব্যবস্থা হয়ে গেল, তারপর এইভাবে টাটা খেদাও অভিযান চলল এবং তাতে সাফল্য মিলল। তার মানে কি? আমাদের শিল্প বান্ধব ইমেজ আবার সেই গান ব্যাক টু হোয়াট ইট ইউজ টু বি। ভাই, আর যাই করো, টাকা পয়সা নিয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে যেও না। পারলে ত্রিপুরাতেও করো, ঝাড়খণ্ডে তো করোই, বিহারেও করো, কিন্তু বাংলায় নৈব নৈব চ। ওখানে শিল্প কেউ চায়ও না, ফলে শিল্প হবেও না। এখন এর ফলে কি হলো? এর ফলে এমন একটা জিনিস তৈরি হয়েছে যেখানে সিঙ্গুরের চাষিদের সঙ্গে ভক্কিবাজি করে কোনো লাভ নেই। আজকে নরেন্দ্র মোদীর ভাষণে তিনি কিন্তু সেই বাস্তবতার কিছুটা ছুঁয়ে গেছেন। আপনারা লক্ষ্য করবেন, তিনি বলেছেন ধনেখালির শাড়িকে বিশ্বের দরবারে তুলবেন, আলু চাষি, পাট চাষিদের জন্য কোল্ড স্টোরেজ এবং নেটওয়ার্কিং উইথ দ্য মার্কেট সেটাও সম্ভব করবেন। এবং এখানেই নিহিত আছে বাস্তব সত্যটা। সেটা হলো এখানে কি হতে পারে? অ্যাগ্রো প্রসেসিং হতে পারে, খুব ভালো অ্যাগ্রো প্রসেসিং হতে পারে। চাল, আলু, সবজি, ডাল, অনেক কোল্ড স্টোরেজ নির্মাণ করে ভ্যালু অ্যাডিশন হতে পারে। সিড প্রসেসিং, বায়ো ফার্টিলাইজার হতে পারে, ফুড প্যাকেজিংয়ের ব্যবস্থাও হতে পারে। কেন এগুলো সম্ভব? কারণ এগুলো করতে গেলে জমির চরিত্র বদলাতে হয় না, কৃষকের আয়ের সঙ্গে এর একটা সরাসরি সংযোগ আছে, আর রাজনৈতিক প্রতিরোধ এইসব ক্ষেত্রের তুলনায় অনেক কম হয়। আর যদি আদৌ কোনো শিল্প করার ব্যাপার থাকে তাহলে সেটা এমএসএমই শিল্প ছাড়া আর কিছু হতে পারে না। কীরকম? লাইট ইঞ্জিনিয়ারিং হতে পারে, অ্যাসেম্বলি ইউনিটস হতে পারে, হ্যান্ডলুম টেক্সটাইল ফিনিশিং হতে পারে, ইলেকট্রনিক্স রিপেয়ার, অ্যাসেম্বলি, এসব হতে পারে।
কিন্তু তার আগে 3টে পূর্ব শর্ত আছে। জমির স্বেচ্ছা লিজ, 1-2 একরের ছোট প্লট, 0 লিকুইড ডিসচার্জ। এর ফলে ব্যাপারটা যত সহজভাবে আমাদের রাজ্যের বিজেপি নেতৃত্ব উপস্থাপিত করছেন, প্রায় চাঁদ এনে দেওয়ার মতো প্রত্যাশা জাগ্রত করছেন, সেটা একেবারেই ইংরেজিতে যাকে বলে বাঙ্কাম। যা সম্ভব তাই নিয়ে কথা বলাটাই রাজনৈতিক বুদ্ধিমত্তার কাজ, আর যেটা অসম্ভব সেটাকে বারবার বলে মানুষের মনে প্রত্যাশা জাগালে তার ফল হিতে বিপরীত হতে বাধ্য। ভালো থাকবেন। এরপরে আমি ফিরে আসছি গতকাল যেটা বলার সুযোগ হয়নি, সেটা হচ্ছে ওই জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ শোনার পরে আমার মনে কয়েকটি কৌতূহলী প্রশ্ন জেগেছে। সেগুলো নিয়েই পরের ভিডিওয়ে আসবো রাত্রি 10টায়। অবশ্যই সঙ্গে থাকবেন।